আচ্ছা, তো যারা শীট পাও নাই ভাইয়া তোমাদেরকে এই শীটটা দেওয়া হবে। তো এই শীটের 13 নাম্বার যে ম্যাথটা আমরা এটা করাই। ভাইয়া তো বললাম যারা প্রথম ক্লাসটা মিস করছো আগের ক্লাসটা দেখে নিলেই বুঝে যাবা। ঠিক আছে, আজকে ভাইয়া চেষ্টা করবো ওইভাবে বুঝাইতে, আশা করি বুঝবা। তো সবাই লেখা হচ্ছে কোশ্চেন নাম্বার 13। তো যখনই বিন্যাস সমাবেশ ভুলে যাবা এই শীটের এই অঙ্কগুলা করবা, করলেই দেখবা আবার মনে পড়ে যাবে। তা আমাদেরকে ভাইয়া ভাইয়ার নাম দিয়ে এখানে ম্যাথটা বানাইছিলাম, তাহলে সবাই লেখো। যে শব্দটা দিবে ভাইয়া সেই শব্দটাকে এভাবে একটু বড় করে লিখবা। আচ্ছা, এখন আমাদেরকে বলছে 3টি বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে যাদের মাঝখানে একটি স্বরবর্ণ সবসময় থাকবে। তো ভাইয়া কথা শুনি, তোমার কাজ হচ্ছে যেই শব্দটা দিবে এটাকে গুণ বা কয়টা শব্দ আছে, 1 2 3 4 5, তাহলে লেখা হচ্ছে মোট বর্ণ সমান সমান হচ্ছে 5টি। এরপরে ভাইয়া প্রশ্নে যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলবে তখন স্বরবর্ণ গুনতে হবে, ব্যঞ্জন বর্ণ গুনতে হবে। তাহলে আমাদের নামের মধ্যে ভাইয়ার নামের মধ্যে স্বরবর্ণ আছে হচ্ছে 2টা, তাহলে লেখা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ এইদিকে এইদিকে, স্বরবর্ণ সমান 2টি, ব্র্যাকেটে লিখে দিবা ও আই। আর ব্যঞ্জন বর্ণ যদি আমরা লেখো, ব্যঞ্জন বর্ণ সমান সমান হচ্ছে 3টি। এম, দেখো যারা লাস্ট ক্লাসে আসনে কোনো সমস্যা নেই, একটু মনোযোগ দাও, ভাইয়া বুঝাই দিচ্ছি। MNR। তো এরটুক কাজ হচ্ছে প্রত্যেকটা অঙ্কের শুরুতে তুমি লিখে ফেলবা। কিছু কিছু ম্যাথে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলে না, ওইগুলাতে এগুলা লেখারও তোমার দরকার নাই। বুঝছি ভাই? আচ্ছা, তো ভাইয়া তোমাকে বলো তো ভাইয়া, তোমাকে কয়টা বর্ণ নিতে বলছে? শীত পাও না কেন? তুলতে পারছি। আচ্ছা, বলতো তোমাকে কয়টা বর্ণ নিতে বলছে, এটা ইম্পর্টেন্ট। বলো তো 3টা। সবাই ভাইয়ের কথা শুনি। যতগুলা বর্ণ নিতে বলবে এখানে একটা বক্স করে ফেলবা। মনোযোগ দাও ভাইয়া, ভাই একদম স্লো বুঝাবো যাতে সবাই বুঝতে পারি। তাহলে এখানে 3টা বর্ণ নিতে বলছে, তাহলে আমরা 3টা বর্ণের জন্য একটা ঘর করলাম। এখন তোমার কাজ হচ্ছে শর্তটা খেয়াল করা ম্যাথে। বলতো শর্ত দিছে কে, মাঝখানে কে থাকবে? স্বরবর্ণ। তাহলে বলো তো ভাই আমাদের স্বরবর্ণ কয়টা? এদিকে দেখো 2টা। তাহলে তোমরা এখানে লেখো ও কমা আই। বলতে এই 2টা স্বরবর্ণ একসাথে কি মাঝখানে বসতে পারবে ভাই? না, 2টা থেকে যে কোনো একজন বসবে। তাহলে লেখা হচ্ছে দুটি স্বরবর্ণকে মাঝের স্থানে স্থানে বসানো যাবে বলতো ভাইয়া 2টা। এখন এই যে লাইনটা, এটা কারো না বুঝলে কোনো প্রবলেম নাই, আমরা প্রথম ক্লাসটা দেখলেই বুঝবা। 2টা থেকে একটা বসবে, তাহলে এটাকে বলা হয় 2p1। ক্যালকুলেটরে এটা চাপলে আসবে হচ্ছে 2 ভাবে। কেমনে আসে এবার আমরা রিয়েলি দেখি, বাস্তবে দেখি। বলতো ভাইয়া এখানে 3টা শব্দ আছে, এইদিকে কথা না ভাইয়া, এখানে 3টা শব্দ আছে। বলতো তোমার স্বরবর্ণ তো 2টা, তাহলে হয় ও বসতে পারবে, নাইলে কে বসবে? আই। তাহলে কয় ভাবে বসাইতে পারো ভাইয়া? 2 ভাবে। বলতো এই ছাড়া আর কোনো ভাবে কি এই স্বরবর্ণগুলোকে বসানো যাবে? তুমি বলতে পারো যে ভাইয়া এখানে আই বসলো, এখানেও বসলো, বলতো একই কথা হয়, তাই না ভাই? তাহলে কয় ভাবে বসানো যায়? 2 ভাবে। আমরা ম্যাথমেটিক্যালিও বের করলাম 2 ভাবে। কথা বলো না এখন বলো তো তোমার আর ঘর ফাঁকা আছে কয়টা? 2টা। তোমরা কেউ ভাইয়া একজন ভাইয়াকে বলো তো ভাইয়া, আমাদের শব্দ ছিল টোটাল, খেয়াল করো, MNROI। একটু মনোযোগ দিই। বলতো 2টার মধ্যে, এই যে 5টার মধ্যে হয় এখানে আই বসছে। বলতো যদি মনে করো আই বসছে, আমি তো জানি না ভাইয়া এখানে কে বসছে, তুমি কি এটা জানো ভাই? না, ধরে নিলাম ভাইয়া আই বসছে। তাহলে বলতো আই যদি বসে, তোমার হাতে এখনো বর্ণ কয়টা আছে? 4টা। তার মানে এই বাকি 2 ঘরে এই 4টা থেকে যে কোনো 2জন বসবে। যদি মনে করো যে না ভাই আমার এখানে ও বসছে, তাহলে তুমি যদি ওকে চিন্তা করো ভাইয়া, তাও তোমার দেখো তার কয়টা থাকে, 1 2 3 4, তার মানে বাকি 4টা থেকে যে কোনো 2জন এখানে বসবে। বুঝছি ভাইয়া? তাহলে লেখো সবাই। তাহলে অবশিষ্ট, তাহলে একটা জিনিস মাথায় রাখবা, 2p1 এটা লেখা মানে ওই স্থানে 2টার মধ্যে যে কোনো একজন বসছে। 2p1 মানে কি 2টার মধ্যে যে কোনো কয়জন বসছে? একজন। তাহলে লেখা হচ্ছে অবশিষ্ট
দুটি স্থানে, লেখো লেখো লেখো, অবশিষ্ট দুটি স্থানে অবশিষ্ট চারটি বর্ণ বর্ণ বসানো যাবে যাবে সমান সমান। যারা লাস্ট ক্লাসে আসে না ভাইয়া বলি, এই সূত্রটা অ্যাকচুয়ালি হচ্ছে এনপিআর, অর্থাৎ বড় যে সংখ্যাটা ভাইয়া, বড় সংখ্যাটা উপরে বসে, ছোট সংখ্যাটা নিচে বসে। অর্থাৎ উপরের সংখ্যাটা হবে বড়, নিচের সংখ্যাটা হবে কি ছোট। তাহলে বলতো 4 আর 2 বড় কে 4, তাহলে এটাকে বলো তো 2p4 লিখবো না 4p2 লিখবো? 4p2, মানে বড়টা উপরে ছোটটা নিচে, তাহলে 4p2। ক্যালকুলেটার এটা চাপ দাও, কত আসে? 24 ভাবে। উঠাও ভাইয়া, সবাই উঠাও কোশ্চেনটা। 12 ভাবে। আচ্ছা, কারণ তোমরা যারা আগের ক্লাসটা মিস করছো ভাইয়া, তো বললাম ওই রেকর্ড ক্লাসটা দেখে ফেললে তখন এই অঙ্কগুলো ইজিলি বুঝে যাবা। এখন আজকে উঠায় নাও, প্রথম ক্লাসটা দেখলেই বুঝে যাবা। এবার আসো ভাইয়া। হ্যাঁ, এটা আকাশে নিজে বুঝার জন্য, পরীক্ষা আঁকবা কোনো সমস্যা নেই, তাহলে বুঝতে পারবা যে কি করতেছো। এবার ভাইয়া বলো তো, তুমি বলতো 2p1 এটা করে কোন ঘরটাকে সাজাইছো? মাঝখানের ঘরটাকে। আর 4p2 করে কারে সাজাইছো? এই দুইটা ঘরকে। বলতো যখনই তিনটা ঘর ফিল আপ করছো, কয়টা শব্দ গঠন হয়েছে? একটা। তারা তো বলছে তোমাকে একটা শব্দই বানাইতে, 3 বর্ণের। তার বলতে একটা শব্দ বানাইতে তুমি এই দুইটা কাজ করছো। ভাইয়া লাস্ট ক্লাসে, থিওরি ক্লাসে বলছি যে একটা কাজ করতে যতগুলা খন্ড খন্ড কাজ করা হয়, এই কাজগুলা গুণ হয়। তাহলে লেখা হচ্ছে, সুতরাং মোট শব্দ গঠন, মোট শব্দ গঠন সমান সমান 2 × 12 সমান সমান 24টি। তাহলে তুমি টোটাল এখানে 24টা শব্দ এরকম বানাইতে পারবা। কারণ এই দুইটা স্টেপ ফলো করে তো তুমি তাদের যে কন্ডিশনটা দিছে ওইটাকেই তো আমরা ফুলফিল করছি, তাই না ভাইয়া? ওইটা ফুলফিল করার জন্য 2p1 দিয়ে মাঝখানটাকে ফিল আপ করছি, আর 4p2 দিয়ে পাশের দুইটাকে ফিল আপ করছি। তাহলে মিলা দিতে আমাদের 3 বর্ণের একটা শব্দ তৈরি হয়েছে, বুঝছি ভাই? তাহলে ইন্ডিভিজুয়াল কাজগুলাকে আমরা হচ্ছে পরস্পর গুণ করব। এখানে তো আমি স্বরবর্ণ আরেকটা নিয়ে মানে চারটা ওয়ার্ড থাকবে, এটা এমন ভাবে বলতে পারছো না শুধুমাত্র স্বরবর্ণকে কেবলমাত্র মাঝখানে রেখে? অবশ্যই বলতে পারে, তখন কি আমি ওটা সেটা আমরা যাবো ভাই। আমরা আগে বেসিক অঙ্ক শিখতেছি, আমরা এত প্যাচ পুষে এখনো যাই নাই। আগে করে থাকলে ক্লাস একটু মনোযোগ দাও, বুঝছো? আমরা এখন একদম বেসিক লেভেলে আসি, হয়েছে সবাই? এবার আসো বইয়ের উদাহরণ 2-এ আসি আমরা। সবাই বই নাও, উদাহরণ 2। বইয়ের উদাহরণ 2, উদাহরণ 2। তা আমাদের উদাহরণ 2-এ যে ম্যাথটা আছে ভাইয়া, শব্দটা দেওয়া আছে হচ্ছে COURAGE। তো যারা লাস্ট ক্লাসে ছিল না ভাইয়া বলি, যে শব্দটা দিবে সেটাকে এরকম একটু গ্যাপ গ্যাপ দিয়ে দিবা। কি কারণে গ্যাপ? তুমি ছোট করে লিখলে কোনো সমস্যা নাই ভাই, গ্যাপ দিয়ে লিখলে তোমার কয়টা নাম্বার আছে এটা কাউন্ট করতে সুবিধা হবে। কারণ একটা বর্ণ যদি কাউন্টিং এ ভুল হয়, পুরো অঙ্কই ভুল হয়ে যাবে। ওই জন্য এরকম গ্যাপ দিয়ে লিখবা, বুঝছি ভাই? তাহলে গণ কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7। এর লেখা হচ্ছে মোট বর্ণ, মোট বর্ণ সমান হচ্ছে 7টি। এখন আসো আমাদেরকে কি বলছে, বলা হচ্ছে শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতগুলো বিন্যাস নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটা স্বরবর্ণ থাকে। দেখো, প্রথমে একটা স্বরবর্ণ থাকে, তাহলে তোমাকে আগে লিখতে হবে স্বরবর্ণ কয়টা আছে। লেখো স্বরবর্ণ, স্বরবর্ণ সমান সমান দেখো ও ইউ এ ই, তাহলে স্বরবর্ণ আছে 4টা। ব্র্যাকেটে লিখে দিবা কারা কারা, তাহলে স্যার দেখলেই বুঝবে তুমি কাদেরকে বুঝাইছো। আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ এখানে আছে হচ্ছে 3টি, CRG, ব্যঞ্জন বর্ণ আছে 3টা। এখন তোমরা খেয়াল করো, একটু আগে শীটের যে ভাইয়া 13 নাম্বার কোশ্চেনটা করছি, ওইটা আর এটা অলমোস্ট কাছাকাছি। বলতো ওইখানে বলছে মাঝখানে রাখতে, আর এখানে বলছে কোথায় রাখতে? শুরুতে রাখতে। তাহলে মাঝে, শুরুতে, শেষে এভাবে বললে তুমি আগে ঘর এঁকে নিবা, তাহলে তোমার অঙ্ক বুঝতে সুবিধা হবে। তাহলে ভাইয়া এই ম্যাথটাতে বলে দিছে কোশ্চেন স্পষ্ট ভাবে, ভাইয়া যে ম্যাথটা করাইছি শীটে, ওইখানে বলছে 3টা বর্ণ নিয়ে, তাই তুমি কয়টা ঘর করছিলা? 3টা। আর এই ম্যাথে পড়ে দেখো বলে দিছে সবগুলা বর্ণ নিয়ে, তাহলে কয়টা ঘর করবা? 7টা। তাহলে 7টা ঘর করো।
7টা ঘর করো। 1 2 3 4 5 7। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এগুলা তো একটু আগে বললাম, এগুলা লিখবা স্যার যাতে বুঝতে পারে, নিজের যাতে গণা একটাও ভুল না হয়। ওই জন্যই তো এরকম গ্যাপ গ্যাপ দিয়ে দিচ্ছি, বুঝবে? কারণ গণা একটা লেটার ভুল হলে শেষ অঙ্ক। ওই কারণে সতর্কতামূলক ভাবে 500 এটা লিখে দিবা। তাহলে তুমি যে এখানে 4টা লিখছো, যখন তুমি এখান থেকে বাইসা বাইসা সর্বর্ণগুলো বসাইতে যাবা, তখন 4টা আসছে কিনা ওইটা তুমি খেয়াল থাকবে। এবার আসো ভাই, আমাদের শর্তটা দিছে কি বলতো, সর্বর্ণ কোথায় বসবে? প্রথমে। তাহলে এখানে পেন্সিল দিয়ে পরীক্ষাও দেখাবা, কোনো সমস্যা না ভাইয়া। ও ইউ এ ই। দেখো আগের অঙ্কটা বুঝলে এটাও পারবা। বলতো 4 জন থেকে 1 জন বসবে, তাহলে কত হবে? 4p1। ওইখানে যেমন 2 জন থেকে 1 জন বসছে 2p1, তাহলে এটা হবে 4p1। তাহলে 4টি স্বরবর্ণকে প্রথম স্থানে বসানো যাবে সমান সমান হচ্ছে 4p1 ভাবে, সমান সমান হচ্ছে 4 ভাবে তুমি বসাইতে পারবা। তো ভাইয়া তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া আবারও লিখতেছে এখানে ও ইউ এ ই। বলতো এই চারটা থেকে একটু আগে ভাইয়া বলছি 1 2 3 4 5 6 7। বলতো এই 4টা থেকে যে একটু আগে ভাইয়া বুঝাইছি 4p1 মানে একবারে কয়জন বসছে? 1 জন। তাহলে বলো তো ভাইয়া, আমি ধরে নিলাম ও বসছে। বলতো তোমার তো আরো 3টা ব্যঞ্জন বর্ণ ছিল, সি আর জি। বলতো তো ভাইয়া 1 জন বসছে, তাহলে তোমার কাছে 1 জন বসছে, তাহলে অবশিষ্ট এখানে আছে কয়টা? 3টা। এখানে আছে কয়টা? 3টা। তাহলে টোটাল কয়টা হলো? তোমার ঘর আছে কয়টা? বুঝছি ভাই। তাহলে লেখা হচ্ছে অবশিষ্ট 6টি স্থানে 6টি বর্ণ বসানো যাবে সমান সমান। ভাই একটা কথা শোনো, যারা আগের দিন ক্লাস করো নাই, বলতো 6টা বলতো মিলে গেছে না? এটাকে চাইলে তুমি 6p6 লিখতে পারো, কিংবা এটা মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। যদি দুইটা সংখ্যা মিলে যায়, হয় ফ্যাক্টোরিয়াল লিখবা, নাহলে 6p6 লিখবা। বুঝছি ভাই? সুন্দর হচ্ছে ফ্যাক্টোরিয়াল লেখা। তাহলে এটা লেখা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে দেখো তো 6 ফ্যাক্টোরিয়াল কত আসে, ক্যালকুলেটর চাপ। 720। তাহলে 720। এবার একটু আগে ভাইয়া বলছি, দেখি কেউ ভাইয়াকে বলো তো, এইটার সাথে এইটা যোগ হবে না গুণ হবে? গুণ। তাহলে লেখা হচ্ছে সুতরাং স্বরবর্ণকে শুরুতে রেখে মোট শব্দ গঠন, পৃথিবী কিছুটা বুঝতেছি ভাই। আচ্ছা, মোট শব্দ গঠন 4 × 720 কত আসে ভাইয়া? 2880 মনে হয়। তাহলে 2880 শব্দ বানানো যাবে। তো যাদের সামনে পরীক্ষা আছে এবং এই অধ্যায়টা পরীক্ষা আছে, কথা মিলায় নাই, উদাহরণ 3 আসবে ডটার এই অঙ্কটা, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে, উদাহরণ 3 স্টার্ট দিয়ে রাখো। না আসলে কোনো টাকা ফেরত নাই, ঠিক আছে? কারণ টাকা একজনের হাত থেকে আরেকজনের হাতে আসলেই তার বাধ্য থাকিব না। কারণ তোমার টাকা খরচ করে আমি আইফোন কিনে ফেলছি, আমি ওটা দিয়ে দিব তোমারে। লেখো উদাহরণ 3। তো ভাই প্লিজ মনোযোগ দাও। যারা ক্লাস মিস করছো কোনো সমস্যা নেই ভাই, ওইভাবে বুঝাবো, বুঝবা, এদিকে খেয়াল করো। ভিভিআই না, উপরে একটা 100% দিয়ে দাও। আচ্ছা, তো এই ম্যাথটা ভাইয়া যখন এই অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে ছিল আর কি, মনে করো যখন সিলেবাসে ছিল, ফুল সিলেবাসে এই অধ্যায় থেকে কোশ্চেন দিলে এই ম্যাথটা সবচেয়ে বেশি দিত। তো সবাই শব্দটা দেখো, ডটার। তো দেখে দেখে লিখবা ভাইয়া, বানান যাতে ভুল না হয়। DAUGSTER। তো মাঝে মাঝে স্টুডেন্টরা প্রশ্ন করে, ভাই এমনি এমনি গ্যাপ দিয়েই কি লিখতে হবে? ভাইয়া বারবার বলতেছে এটা কোনো নিয়মই না। এটা লেখার একটাই উদ্দেশ্য, যাতে আমার কাউন্টিং এ কোনো প্রবলেম না হয়, স্বরবর্ণ বাছাই করতে সব প্রবলেম না হয়। বুঝছি ভাই? এখন আমাদের এই ম্যাথটাতে কি বলছে খেয়াল করো।
বলা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ডটার শব্দটির অক্ষরগুলো কত উপায়ে সাজানো যায়। মানে তুমি ভাইয়া সাজাবা, কিন্তু এতে স্বরবর্ণগুলা কি থাকবে না, একসাথে থাকবে না। তো এই ম্যাথটাও কিন্তু আমাদের শীটে আছে, আমরা লাস্ট ক্লাসে করাইছি। তো তোমরা যারা করো নাই ভাইয়া করাবো। ফার্স্টে ভাইয়া আগে গণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন মোট বর্ণ সমান সমান 8টি। প্রশ্নে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকলে এগুলা লিখে ফেলবা। স্বরবর্ণ কয়টা আছে দেখো, এ ইউ ই, তাহলে 3টি ব্র্যাকেটে লিখে দিবা, না লিখলে প্রবলেম নাই, নিজের সেফটির জন্য লিখে দিবা এ ইউ ই। ব্যঞ্জন বর্ণ সমান সমান হচ্ছে 5টি। তাহলে এখানে লেখা হচ্ছে ডি জি এস টি আর। এবার বলো ভাইয়া, বলি কেন সেফটি ভাইয়া বলছি বলতো, তুমি যখন এখানে এইগুলো আবার লিখতে যাবা, তখন ভুলে যদি একটা স্বরবর্ণ চলে আসে, তখন তুমি বুঝতে পারো যে আমার কাউন্টিং এ ভুল হয়েছে, তখন ওইটাকে ওইদিকে দিয়ে দিবা। ওই জন্য সেফটির জন্য পাশে এগুলা লিখবা, না লিখলে কোনো প্রবলেম নাই। এবার ভাইয়া এই অঙ্কগুলা করার 3টা স্টেপ। এই অঙ্কটা কেন এতবার আসে ভাইয়া বুঝাই, তুমি ভাইয়ারে বলবা। আমি ধরে নিলাম, বুঝার সুবিধার্থে ভাই সবাই পারবা, আমি ধরে নিলাম এই ডটারের সবগুলা বর্ণ নিয়ে তুমি টোটাল ভাই কত, শোনো, 100টা শব্দ বানাইতে পারবা। মনে করো, মানে কোনো কন্ডিশন নাই, ডটারে যতগুলা লেটার আছে এগুলারে এলোমেলো করে কয়ভাবে সাজাইতে পারবা ভাই, 100 ভাবে। বলো তো ভাই, এই যে 100টা ভাবে এলোমেলো করে সাজাইছি, এদিকে এদিকে খুব ইম্পর্টেন্ট না, কথা বললো না ভাই। এই ডটারটাকে এলোমেলো করে আমি ধরে নিছি বুঝার সুবিধাতে কয় রকম সাজাইতে পারবো, 100 ভাবে। বলতে এই 100টা সাজানোর মধ্যে কিছু কিছু সাজানোতে এই স্বরবর্ণ 3টা একসাথে আসবে না ভাই? অবশ্যই আসছে। তাহলে মনে করলাম এরকম আসছে, মনে করো 30টা, এই 30টার মধ্যে স্বরবর্ণগুলা একত্রে আছে। তাহলে কথা শোনো, তাহলে এটা হচ্ছে টোটাল, মোট তুমি এতভাবে সাজাইতে পারবা। এতগুলার মধ্যে স্বরবর্ণগুলো একসাথে আছে কয়টাতে, 30টাতে। তাহলে স্বরবর্ণ নাই কয়টাতে ভাই? তাহলে কি করছো, মোটটা থেকে এটা বাদ দিয়ে দিলেই হবে। তাহলে এই অঙ্কগুলা করার স্টেপই এটা। তোমাকে যদি বলা হয় স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, তখন তুমি ফার্স্টে বের করবা এটাকে টোটাল কতভাবে সাজানো যাবে। সেকেন্ড স্টেপে বের করবা স্বরবর্ণগুলাকে একত্রে রেখে কতভাবে সাজানো যাবে। তারপর একটা থেকে একটা বিয়োগ করে দিলে পাবা স্বরবর্ণগুলাকে একত্রে না রেখে কতভাবে। বুঝছি ভাই? তাহলে সবাই লেখো, সবগুলো বর্ণ নিয়ে সবগুলো বর্ণকে সাজানো যাবে। মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। সবগুলো বর্ণকে সাজানো যাবে, বলতো ভাই সবাই পারবা। সবগুলো বর্ণ মানে কয়টা নিছো, 8টা। বসাবা কয়টাকে, 8টাকে। তাহলে 8টাকে 8টা জায়গাতেই বসায় দিবা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। একটু ক্যালকুলেটরে দেখো কত আসে, 40,320 ভাবে। কথা না। তাহলে সবগুলা বর্ণ নিয়ে আমরা সাজাইতে পারবো 40,320টা, এখানে তুমি শব্দ বানাইতে পারবা। এই কথা না রে ভাই, তোমার ভালো না লাগতে পারে, যার ভালো লাগতেছে সে করবে, এদিকে খেয়াল করো। তাহলে সবগুলা বর্ণকে নিয়ে আমরা 40,320টা শব্দ বানাইতে পারবো। বলতো এতগুলা যে এলোমেলো করছো, অবশ্যই এদের মধ্যে কিছু কিছু শব্দের মধ্যে স্বরবর্ণগুলা কি কি আছে, একসাথে আসছে। এখন আমরা বের করবো ওইটাই কতগুলাতে স্বরবর্ণগুলো একসাথে আসছে। তাহলে লেখো, স্বরবর্ণ কয়টা আছে ভাইয়া? যতগুলা থাকবে ততগুলাকে একটা বিবেচনা করবা। দেখো এখন স্বরবর্ণ তিনটিকে একত্রে একটি বর্ণ বিবেচনা করে মোট বর্ণ। দেখো এটা কেমনে বের করে, আমরা মনে করলাম এখানে স্বরবর্ণ 3টা নাই, স্বরবর্ণ একটা আছে। তাহলে এখানে মোট কয়টা বর্ণ আছে এটা বের করে কিভাবে, সবাই খেয়াল করো। বলতো টোটাল বর্ণ কয়টা ভাইয়া? যারা আগের ক্লাস করো না এদিকে খেয়াল করো, টোটাল বর্ণ কয়টা, 8টা। 8টা থেকে যতগুলাকে একসাথে বিবেচনা করবা, কয়টাকে, এটা বিয়োগ করে দিবা। 3টার পরিবর্তে কয়টা বিবেচনা করতেছো, একটা, তাহলে দিবা +1। বুঝছি কি বলছি? তাহলে যতগুলাকে একত্রে একটা বিবেচনা করবে ওইটা মাইনাস করে দিবা, দিয়ে তুমি তো একটা বিবেচনা করছো তাই দিবা কত ভাই, একটা +1। তাহলে এখানে আসবে হচ্ছে 6টা। তার মানে তোমার কাছে এখন কয়টা বর্ণ আছে ভাইয়া, 6টা। কিন্তু মাথায় রাখতে হবে এই 6টা বর্ণের মধ্যে 3টা বর্ণ আবার একটা প্যাকেটের মধ্যে আছে। 3টা বর্ণ আবার কিসে আছে ভাইয়া, প্যাকেটে। অর্থাৎ জিনিসটা এরকম ভাইয়া, মনে করো ডি জি এইচ
টি আর, আর তিনটা বর্ণ হচ্ছে একসাথে আছে, এ ইউ ই। তাহলে দেখো তো গণ 6টা হয় কিনা, 1 2 3 4 5 6, বুঝছি ভাই? 6টা আছে। এখন এই 6টা বর্ণকে আমরা সাজাবো। তাহলে লেখা হচ্ছে এখন স্বরবর্ণগুলোকে গুলোকে একত্রে রেখে রেখে সাজানো যাবে, সাজানো যাবে সমান সমান স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সাজানো যাবে, মানে যে 6টা স্বরবর্ণ আছে, সরি সরি, মানে যে 6টা বর্ণ আছে এদেরকে আমরা একত্রে রেখে সাজানো যাবে। আসো ভাই সাজাই, তোমার কাছে কয়টা বর্ণ আছে ভাই? এরা তো একটা না, তাহলে এদেরকে যদি আমরা সাজাই, 6টাকে সাজানো কত ভাবে ভাইয়া? 6 ফ্যাক্টরিয়াল ভাবে। এই ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা বলতেছি, যারা লাস্ট ক্লাস করছো এখানে তো ভাইয়া ব্যাখ্যা করছি, আর যারা করো নাই তারা এদিকে খেয়াল করো। তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, তোমাদের কাছে ভাইয়া প্রশ্ন হচ্ছে বলতে এই 6টাকে তো সাজায় ফেলছো 6 ফ্যাক্টরিয়াল ভাবে, কিন্তু এই যে প্যাকেটটা আছে ভাইয়া, এই প্যাকেটটার দিকে খেয়াল করো তো ভাইয়া, নিজেরা যদি নিজেদের মধ্যে আগ পিস হয়, বলতে এটা কি কোনো সমস্যা হবে? বলতো সর্বর্ণ তিনটা তো একত্রেই আছে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে ভাই, আবার বলতেছি, এই জায়গায় অনেকে ভুল করে ফেলে, জাস্ট 6 ফ্যাক্টরিয়াল লেখে রেখে দেয়, কিন্তু ভাইয়া এইখানে যে স্বরবর্ণগুলো আছে এদেরকেও সাজাইতে হবে। এরা নিজেদের মধ্যে সাজতে পারে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ভাবে। কয়টা স্বরবর্ণ ভাই? 3টা। তাহলে 3টা নিজেদের মধ্যে সাজবে কয় ভাবে? 3 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে যেহেতু 2টা কাজ হয়েছে, মাঝখানে দিয়ে দিবা গুণ। হ্যাঁ বুঝাচ্ছি ভাই আরেকবার, এটা আগে লেখো, এটা কোত্থেকে আসছে এটা লিখে রাখো, তাহলে মনে থাকবে। স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে সজ্জিত হতে পারে, এটা লিখে রাখো, তাহলে বুঝবা। নিজেদের মধ্যে সজ্জিত হতে পারে, কারণ কি ভাইয়া, নিজেরা যেমন আমার ডান পাশে তুমি আছো, আমি সরে যাই তোমার ওই পাশে দাঁড়াইলাম, বলতো আগ পিস চেঞ্জ হোক, কিন্তু আমি আর তুমি তো কিভাবে আছি বলতো ভাইয়া? একসাথেই আছি। তাহলে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হইতে পারে, তা সেটা কত ভাবে হইতে পারে ভাইয়া? 3 ফ্যাক্টরিয়াল ভাবে। তাহলে এই টোটালটা কত আসে দেখো, 4320 ভাবে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, অর্থাৎ স্বরবর্ণগুলো একত্রে আছে 4320টা শব্দের মধ্যে। তাহলে কতগুলাতে নাই ভাইয়া? যে টোটালটা থেকে এটা কি দিব? বিয়োগ। তাহলে লেখা হচ্ছে সুতরাং স্বরবর্ণগুলোকে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে শব্দ গঠন করা যাবে, গঠন করা যাবে সমান সমান হচ্ছে 40,320 বিয়োগ হচ্ছে 4,320 সমান সমান 36,000 মনে হয়, তাই না? 36,000টি, অর্থাৎ তুমি 36,000টি শব্দ বানাইতে পারবা যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। পিবি এই লাইন বুঝছো? কোন লাইন? আচ্ছা, বলতো এখানে গণ তো কয়টা শব্দ হয়েছে? স্বরবর্ণগুলোকে যদি একটা প্যাকেট হিসাবে চিন্তা করো তাহলে কয়টা হয় গণ? 1 2 3 4 5, আর পুরাটা মিলে একটা, কয়টা হলো? 6টা। এখন ম্যাথমেটিক্যালি এটা কিভাবে বের করবা? কয়টাকে একত্রে চিন্তা করতেছো? তাহলে মোট থেকে সেটা বাদ দিয়ে দিবা, বুঝছি ভাইয়া? বাদ। কারণ তুমি এখানে 3টা বিবেচনা করতেছো না, তুমি কয়টা বিবেচনা করতেছো? তাহলে এই যে +1, তাহলে যতগুলাকে তুমি বিবেচনা করবা না ওটা বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে কয়টা বিবেচনা করতেছে? একটা। তাই এখানে যে +1 দিয়ে দিচ্ছি। আরো একটা দুটো অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবা। আসো সামনে আসি। এই ডটার বুঝছি রিয়াদ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষা প্রায় সময় থাকে। আসো উদাহরণ 4 ক্যালকুলাস। উদাহরণ 4 ক্যালকুলাস। এখন ভাইয়া বলো তো, এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে ভাইয়া ফিল করার ব্যাপার। শব্দ তো তারা তাদের ইচ্ছা মতো যে কোনো একটা শব্দ দিয়ে দিতে পারে। যেমন তোমাদেরকে যে শীটটা দিছি, ভাইয়া ভাইয়ের নাম দিয়ে 13-14টা অঙ্ক বানায় দিছি, স্যারের নাম দিয়ে 13-14টা অঙ্ক বানায় দিতে পারে। অর্থাৎ তুমি যদি প্রসেসটা বুঝো, শব্দ যে কোনো কিছু আসতে পারে, তুমি ওই প্রসেসে কাজ করবা খালি। বুঝছি ভাই? লেখো উদাহরণ 4। এটাও স্টার্ট দাও, ইম্পর্টেন্ট অঙ্ক, ক্যালকুলাস। আচ্ছা সবাই খেয়াল করো, ক্যালকুলাস।
বলা হচ্ছে শব্দটির বর্ণগুলো সবগুলো একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় যেন প্রথমে ও শেষে ইউ থাকে। এটাও আমাদের ওই 13টা অঙ্কের মধ্যে ছিল। এখন তোমরা ভাইয়েরা বলো তো এই ম্যাথটাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলে কিছু বলছে না, তাহলে এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তোমার আলাদা করার দরকার নাই। তাহলে তোমার কাজ হচ্ছে মোট কয়টা আছে গোনা, 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট বর্ণ বর্ণ সমান সমান হচ্ছে 8টি। এবার মনোযোগ দিয়ে একটা কথা শোনো, কোন শব্দে যদি রিপিট বর্ণ থাকে, কোন শব্দে যদি রিপিট বর্ণ থাকে সেটা অবশ্যই লিখতে হবে। বলতে আছে কিনা, কয়টা আছে সি, এগুলা লিখে দিতে হবে। সি দুটি, যতগুলো আছে সব লিখতে হবে। এল কয়টা, দুইটা, এল দুইটি। ইউ কয়টা, দুইটা, তাহলে ইউ দুটি। এখন ভাইয়া বুঝতে পারছো কেন এগুলা গ্যাপ দিয়ে লিখতে পারি? কোনো কারণে তুমি এগুলা গণাগণিতে যদি একটা ভুল হয় পুরো অঙ্কে ভুল, ওই জন্য নিরাপদ হচ্ছে একটু গ্যাপ গ্যাপ দিয়ে লেখা, তাহলে চোখের সামনে সব পড়বে। সব লিখে ফেললাম। এবার আসো আমাদের, তোমার প্রথম আর শেষে বলছে না ভাই, তাহলে আমরা এখানে সবগুলা বর্ণ নিয়ে বলছে, তাহলে 8টা ঘর বানায় ফেলো। 8টা ঘর আমরা বানায় ফেলি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। এবং পরীক্ষাও এভাবে করবা, তাহলে অঙ্ক মুখস্থ করা লাগবে না, তুমি বুঝতে পারবা ব্যাপারটা। শর্ত যেটা দিছে আগে ওইটা ফিল আপ করে দাও। বলছে তারা প্রথমেও ইউ থাকবে, শেষও কি থাকবে, ইউ। তাহলে প্রথমে ইউ বসাই দিলাম, শেষেও ইউ বসাই দিলাম। বলতো ভাই তোমার কাছে ইউ কয়টা ছিল, বলতো দুইটাই বসে গেছে না? তাহলে তোমার হাতে কি আর ইউ আছে? কেউ বলো তো তোমার কাছে এখন কয়টা বর্ণ আছে? 6টা। কারণ ইউ তো বসে গেছে, ইউ তো আর তোমার কাছে নাই। তোমার কাছে এখন আছে 6টা। ঘর কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে বর্ণ আছে 6টা, ঘর আছে 6টা, তাহলে কত হবে, 6 ব্যাকটেরিয়া। তাহলে লেখ হচ্ছে ইউ দুটিকে প্রথমে বসিয়ে। আচ্ছা বলো তো ভাইয়া, আমরা যে বুক বানান লিখি BOOK বুক, সবাই একটু ভাইয়ের দিকে। ভাইয়া বললাম এই বানানটা ভুল, কেউ বলতে পারো কেন? আসো শিখাই। বি এখানে দিলাম, এই ওটা এখানে হবে, আর এই ওটা তারপরে হবে, এটা হচ্ছে বুক বানান। বড় চেঞ্জ হয়েছে? তাইলে ইউ এখানে, ইউ একটা এখানে আসলো, এটা এখানে আসলো না, ওইটা ওইখানে গেল, এটা তো ডাজেন্ট ম্যাটার, ইউ তো ইউই, আগে আসলো না পরে গেল, ওইটা কোনো সমস্যা নাই। বুঝছি ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিপ দেখছিলাম, ধন্যবাদ। আচ্ছা তোমরা স্কুল নিয়ে দেখছিলাম। তাহলে ভাইয়া ইউ আগে আসলো না পরে আসলো এটা কোনো ব্যাপার না, ইউ তো ইউই। বুঝছি ভাই? তাহলে ইউ দুটিকে প্রথমে বসিয়ে অবশিষ্ট অবশিষ্ট 6টি স্থানে 6টি বর্ণ সাজানো যাবে। মনে রাখবা যতভাবে সাজানো যাবে এই কথার মানে ততগুলা শব্দ গঠন করা যাবে। 6টি বর্ণ সাজানো যাবে যাবে সমান সমান 6 ফ্যাক্টোরিয়াল। যারা লাস্ট ক্লাস করো না এবার খেয়াল করো। বলতে এই ম্যাথটার আগ পর্যন্ত তো আমরা এটাই করছি। বলতে এই ম্যাথটাতে রিপিট আছে না ভাই? কে কে রিপিট আছে বলতো ভাইয়া? এখন ভাইয়া প্লিজ বলো তো, এই 6টার মধ্যে কি ইউ আসে? কথা না রে ভাই, এই 6টার মধ্যে কি ইউ আছে কি নাই? নাই, ইউ তো বসায় ফেলছো ভাই, তাহলে ইউ তো নাই। তাহলে রিপিট কে কে আছে বলতো ভাইয়া? সি আর এল। যে সংখ্যাগুলো রিপিট থাকে তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করা লাগে। পিট দিকে যেই সংখ্যাগুলো রিপিট থাকে তার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করা লাগে। সি কয়বার আছে? 2বার, তাহলে এখানে আসবে ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। এল কয়বার আছে? 2বার, ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। আবেগে ইউ আছে 2বার, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিও না, কারণ কি ইউ তো আগে বসে গেছে, এই 6টার ভিতরে তো ইউ নাই। তাহলে একটু ক্যালকুলেটর চাপ দাও, কত আছে? 180। তার মানে তুমি 180টা শব্দ এখানে গঠন করতে পারবা। এবার আসো আমরা অনুশীলনীতে যাই, তার আগে ভাই একটু বলি, এই অধ্যায়ের সৃজনশীলের কতে অনুশীলনীর 1 আর 2 এই দুইটা ম্যাথই সবসময় আসে। কয়ের জন্য তার মধ্যে সবচেয়ে বেশি আসে অনুশীলনী 1-এর 1 নাম্বার কোশ্চেনটা। সবাই আসো আমরা ওই ম্যাথটাতে যাই, ওইগুলো একটু করে নিও শীট থেকে, ওইগুলো নিয়ম লেখা আছে শীটের 6-7, নিজেরা পারবা, ওই জন্য করাই নাই, আর ইম্পর্টেন্ট না।
এখন আসো ভাই, একটা ইম্পর্টেন্ট ম্যাথ দিয়ে শুরু করি ভাই, আবার বলতেছি। সিকিউ এর ক, এটা ফিক্সড 1 আর 2, ঠিক আছে? সিকিউ এর ক নাম্বারে এই টাইপের ম্যাথগুলা দেয় সিকিউ এর কতে। তো ফার্স্টে আসো আমরা 1 নাম্বার ম্যাথটাতে আসি। ভাই প্লিজ এগুলো কথা বলো না, কারণ 9-10 এর কিছু কনসেপ্ট এখন এই 1 2 লাগবে, ফ্যাক্টোরিয়ালের হিসাব নিকাশ লাগবে। বলতো ভাইয়া, এই যে এদিকে যারা ভুলে গেছো, 1 2 3 4 5 6 লিখলাম, 1 থেকে 6 পর্যন্ত গুণ, এই কথার মানে 6 ফ্যাক্টোরিয়াল। বুঝছি ভাই? একটু মাথায় রাখো। তা আমাদের প্রথম ম্যাথটাই বলছে প্রমাণ করো যে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তোমাকে এটা প্রমাণ করতে বলছে। এই ম্যাথটা আসার সম্ভাবনা 100% কতে? n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু কত ভাইয়া? n ফ্যাক্টোরিয়াল। আসো আমরা প্রমাণ করি। হ্যাঁ, বলেই তো দিচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখন আমরা জানি অর্থাৎ ভাইয়া তোমাকে এটা প্রমাণ করতে বলছে। সবাই একটু দেখো তো বুঝো কিনা। বলতো n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার গুণফল বলছে না, 1 3 5 7 ডট ডট ডট। বিজোড় সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? 2n - 1। তার মানে তোমাকে প্রমাণ করতে বলছে এই গুণফলটার মান হচ্ছে এটা। বুঝছি ভাই? তা আসো দেখো আমরা কেমনে প্রমাণ করি। তাহলে এখন আমরা জানি 1 2 3 4 5 6 ডট 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 2n - 1 ডট। দেখি তোমরা ভাইরা একটু হেল্প করবা, সবাই একটু এদিকে নিজে বুঝো, বুঝলে আরেকজনকে বুঝতে দাও। এটা হচ্ছে 1 একটা বিজোড় সংখ্যা, তাহলে বলো তো তার সাথে 1 যোগ করলে পরের জোড় সংখ্যাটা হয়ে গেছে। 2 একটা, আবার 3 একটা বিজোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করো জাস্ট, তাহলে পরের জোড় সংখ্যাটা হয়ে গেছে। তাহলে ভাই বলো তো 2n - 1 একটা বিজোড় সংখ্যা, তাহলে তারপরের জোড় সংখ্যাটা কত? জাস্ট এটার সাথে 1 যোগ করলেই হবে। তাহলে পরের জোড় সংখ্যাটা লেখো 2n। তাহলে বলো তো ভাইয়া, আমরা এখানে 1 থেকে কত পর্যন্ত গুণ দেখাইছি? 2n। তাহলে এখানে খেয়াল করো তো, মুছে ফেলছি। আমরা যখন 1 থেকে 6 পর্যন্ত গুণ করছি, এটা হয়ে গেছে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে 1 থেকে 2n পর্যন্ত গুণ করছি, তাহলে এটা কত হয়ে যাবে? 2n ফ্যাক্টোরিয়াল। বুঝাচ্ছি ভাই, আরেকবার বুঝাবো, লেখো। সবাই দিকে খেয়াল করো ভাইয়া। কোন লাইন রে ভাই? এটা এই 2n কেমনে আসছে? আচ্ছা, বলতো ভাইয়া এটা একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সাথে যদি তুমি যোগ 1 দাও, তাহলে পরের জোড় সংখ্যাটা তৈরি হয়ে যায়। দেখো, তাহলে 3 একটা বিজোড় সংখ্যা, তাহলে 3 এর সাথে 1 যোগ দাও, কত হয়ে যায়? তাহলে বলতো 2n - 1 এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এটার সাথে 1 যোগ করো, কত হয়? 12। আচ্ছা, এবার আসো ভাইয়া, আমাদের টার্গেট তো বলতো এইখানে জোড় বিজোড় সবাই আছে না, কিন্তু আমাদের টার্গেট কি জোড় বিজোড় প্রমাণ করা? আমাদের টার্গেট শুধু কোনগুলাকে? তাহলে আমরা বিজোড় গুলাকে একসাথ করে ফেলি। এটা কেমনে অনেকে আবার প্রশ্ন করে, তাই আগেই দেখাই দিই। দেখো 2 3 4 মনে করো 5, এরা গুণ আছে। এখন ভাইয়া এটা লিখলাম, দেখো তো তোমাদের কাছে ভাইয়া প্রশ্ন, এতে কি কোনো প্রবলেম হবে? এতে কি কোনো গুণফলে প্রবলেম হবে না? জাস্ট আমরা কি করছি, 3 আর 5 কে একসাথে লিখছি, বিজোড়গুলা জোড় আর জোড়গুলাকে একসাথে লিখছি। এখানে এই কাজটাই করতেছি। সবাই ভাইয়ের সাথে লেখো 1 3 5 ডট 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 2n - 1, অর্থাৎ বিজোড়গুলাকে একসাথে গুণ আকারে আনছি, ইন্টু হচ্ছে জোড়গুলাকে একসাথে নিয়ে আসলাম 2 4 6 ডট 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 2n সমান সমান হচ্ছে 2n তার ফ্যাক্টোরিয়াল। দেখো আমাদের যেটা প্রমাণ, আমরা কিন্তু ওইটা পাইছি। এখন আমাদের কাজ করতে হবে এই জায়গাটাতে, একদম মনোযোগী, কেউ ডিস্টার্ব করবা না। এই জিনিসটা আরেকজনকে বুঝতে দাও, কারণ 2 মাস 4 মাস পরে নাইলে এগুলা পেঁচায় ফেলবা। তো একটা ক্যালকুলেশন ভাইয়া বুঝাচ্ছি, তোমরা একটু মার্জিনের উপরে লেখো। হ্যাঁ, একটা ক্যালকুলেশন বুঝাই ভাইয়া, নাইলে দেখবা যে সহজে বুঝতে পারবে এখানে কি করছি। ভাইয়া 2 4 6 তিনটা জোড় সংখ্যা লিখলাম পরপর, কারণ আমাদের এখানেও তো সংখ্যাগুলো পরপর আসছে না ভাই, 2 4 6। এবার সবাই একটু ভাইয়া যেমনি লিখি, মার্জিনের উপরে এটা লিখে রাখো, তাহলে 2 মাস 4 মাস পর দেখলে বুঝতে পারবা। বলতো 2 কে ভাইয়া এটা লিখতে পারে কিনা 2 × 1, কোনো প্রবলেম আছে ভাই? না। ডট 4 কে ভাইয়া লিখলাম 2 × 2, ডট 6 কে ভাইয়া লিখলাম 2 × 3। একটু ভাইয়া যেমনি লিখতেছি লেখো ভাইয়া, লেখো লেখো ভাই।
দুইয়ের গুণিতক যেগুলো আছে একটু মার্জিনের উপর লিখে রাখো, তাহলে তুমি বুঝবা ক্যালকুলেশনটা কি, নাহলে 1 বছর পরে তো বুঝতে পারবা না যে এটা কেমনে ভাঙাইছি। এবার ভাইয়া সবাই একটু খেয়াল করো তো, এ এ এ কয়টা এ, তাহলে কত হয়? তাহলে ভাইয়া জাস্ট এইদিকে খেয়াল করো, টু 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 কত হবে? 2 কিউব। তাহলে এই দুইটা টুকে, তিনটা টুকে মিলা তুমি 2 কিউব লিখে ফেলছো। একটা ব্র্যাকেট দিয়ে লেখো তো ভিতরে আর কত আছে? 1, এখানে কত আছে? 2, এখানে কত আছে? 3। দেখো কে বুঝো না এই ক্যালকুলেশন? ভাইয়া আমরা এই সংখ্যাগুলোকে ভাঙাইছি, দেখো 2কে লিখছি 2 × 1, 4কে লিখছি 2 × 2, সবাই তো 2 এর গুণিতক, 6কে লিখছি 2 × 3। তাহলে এইবার দেখো তো এই দুইগুলাকে, জাস্ট প্রথম দুইগুলাকে ভাইয়া কয়টা 2 আছে? 3টা 2, তাহলে লিখলাম 2 কিউব। তাহলে এটাকে যখন 2 কিউব লিখে ফেলছো, আর বাকি সংখ্যাগুলা যা আছে এই যে লিখলাম 1 2 3। তাহলে এবার ভাইয়ার একটু হেল্প করো তো ভাইয়া। আচ্ছা, 4 হলে তো আমার ধারা মিলতো না, সিকোয়েন্স আসতো না। 2 কিউব লেখার কারণে তো দেখো 1 2 3 একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। আমাদের টার্গেটের সিকোয়েন্সটা ঠিক রাখা। বুঝছি ভাই? এবার ভাই কথা শোনো, দুইয়ের গুণিত, ভাইয়া প্লিজ এদিকে, দুইয়ের গুণিতক কয়টা আছে? 3টা। তাহলে কত হয়েছে? 2 কিউব। আর ভিতরে সবাই 1 2 3 হয়ে গেছে। দুইয়ের গুণিতক কয়টা আছে? nটা। তাহলে দেখো ভাইয়া কেউ কথা বল না, ভাইয়া লিখি 1 3 5 ডট 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 2n-1। তাহলে দুইয়ের গুণিতক তুমি মাত্র বললা কয়টা আছে? nটা। দুইয়ের গুণিতক যখন 3টা আছে 2 কিউব হয়েছে, তাহলে দুইয়ের গুণিতক যদি n সংখ্যক থাকে তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? n। ভিতরে কত হয়ে যাবে? 1। এই যে এটা হয়ে যাবে 1, এটা হবে 2, 6 হবে 3, আর এখান থেকে একটা 2টা এটার সাথে চলে আসছে, তাহলে এটা কত থাকবে? n। বুঝছি ভাইয়া? তো এই জিনিসটাই অনেকে বুঝে না যে এটা 2 টু দি পাওয়ার n কেমনে হয়েছে। এটাই ভাইয়া এখানে ছোট্ট করে দেখাইছি। দুইয়ের গুণিতক 3টা ছিল, 2 কিউব হইতে, আর ভিতরে হয়ে গেছে 1 2 3। দুইয়ের গুণিতক nটা আছে, তাহলে 2 টু দি পাওয়ার n হবে, ভিতরে হবে 1 2 3, আর n পর্যন্ত আছে ডট n পর্যন্ত। আসো ভাইয়া 1 3 5 ডট 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 2n-1। একটু হেল্প করো ভাইয়া, 2 টু দি পাওয়ার n বলতো সবাই পারবা। এখানে 1 থেকে কত পর্যন্ত গুণ? তাহলে বলতো আমরা জানি 1 থেকে যেই সংখ্যা পর্যন্ত গুণ থাকে তাহলে এটাকে তত ফ্যাক্টোরিয়াল বলে। তাহলে এটা 1 থেকে n পর্যন্ত গুণ আছে, তাহলে এটা কত হবে? n ফ্যাক্টোরিয়াল। দেখো প্রমাণে যেগুলো চাইছে চলে আসছে, 2n তার ফ্যাক্টোরিয়াল। ফাইনালি আমরা এটার মান বের করে ফেলো। তাহলে সুতরাং 1 ডট 3 ডট 5 ডট 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 2n-1 সমান সমান, এই যে এগুলাকে নিচে পাঠায় দাও, তাহলে আসবে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তোমাকে এটাই প্রমাণ করতে বলছে যে n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে টু দি পাওয়ার 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তো প্রমাণটা কঠিন না ভাইয়া, প্রমাণটা আসার সম্ভাবনা 100%, যাদের এক্সামে এই অধ্যায়টা আছে। বুঝছি ভাই? আচ্ছা ভাই আমরা 1-এর 2 নাম্বার কোশ্চেনটায় যাই। দেখো এক টাইপের করছি, এখন আরেকটা দেখি। 1-এর 2, 1-এর 2 লেখো দেওয়া আছে, তারা তোমাকে একটা রাশি দিয়ে দিছে, দিয়ে দিছে 4 ইন্টু np3 সমান সমান হচ্ছে 5 ইন্টু n-1 p3। তোমাকে এইরকম একটা রিলেশন দিছে যে এইটা আর এটা সমান, তারা বলে দিছে। তো প্রশ্ন হচ্ছে এখানে n এর মানটা কত? প্রশ্ন হচ্ছে এখানে n এর মানটা কত? এই ম্যাথগুলো ভাইয়া কতে আসে বুঝছি ভাই? আর এই যে আগে যেগুলা করলাম ডটার ক্যালকুলাস, এগুলো আসে 4 মার্কের কোশ্চেন হিসাবে, আর কতে আসে এই ছোট ছোট ম্যাথগুলা। এখন ভাই এক কথা বললো না, এগুলা বুঝার জন্য ক্লাস 9-10 এর ফ্যাক্টোরিয়ালের হিসাব একটু তোমার বুঝতে হবে। তো ভাইয়া যাবো, তার আগে যারা লাস্ট ক্লাসে ছিল না একটা সূত্র লিখি, npr, এটা সূত্র ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r তার ফ্যাক্টোরিয়াল। যারা লাস্ট ক্লাসে ছিল না মার্জিনের উপরে আপাতত লিখে রাখো,
ওই ফার্স্ট ক্লাসটায় এগুলো আছে। হ্যাঁ, না না, পি এর সাথে লেখা আছে, এটা আলাদা। এই যে ইনটু দিয়ে লেখছে না, আলাদা, এটার সাথে এটা আলাদা। এখন আসো ভাইয়া, এই সূত্রটা একটু লিখে রাখো যারা ফার্স্ট ক্লাস করো নাই। এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ভাই তাড়াহুড়ার দরকার নাই, আমরা ফার্স্টে এটাকে ভাঙাচ্ছি, খেয়াল করো। তাহলে 4টা 4 এর মতো লিখলাম, ইনটু বলতো এনপি3, এদিকে খেয়াল করে, এনপিআর মানে এন ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরের যেটা থাকবে তার ফ্যাক্টোরিয়াল। ভাইয়া দেখো তো এন মাইনাস আর, তাহলে কত লিখবো, এন মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল সমান সমান 5 ইনটু, ভাই বলো তো, এদিকে এদিকে এইখানে যেই সংখ্যাটা থাকে সেটাই তো ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে বলতো সেকেন্ডটাতে উপরে কত আছে, তাহলে উপরে কত আসবে, আর নিচে দেখো এটা থেকে এটা বিয়োগ, তাহলে কত আসবে বলো, এন মাইনাস 1 মাইনাস 3। বুঝছি ভাই। এবার এটাকে জাস্ট একটু সাজায় নি, তারপরে এই অঙ্কগুলোর মেইন কথাটা ভাইয়া বলবো, খেয়াল করো। এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল সমান সমান 5 ইন্টু এন মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে এন এর মান বের করা। আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে এন এর মানটা বের করা। এখন আসো এন এর মানটা কেমনে বের করে ভাই, একটু ক্লাস 9-10 এর কিছু জিনিস মনে করায় দিই। ক্লাস 9-10 এর কিছু জিনিস মনে করায় দিই। মনে করো ভাইয়া তোমার কাছে 8 ফ্যাক্টোরিয়াল আছে, এইটা মানে হচ্ছে 8 7 6 5 4 3 2 1। তার মানে যেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল সেখান থেকে ভাঙতে ভাঙতে কত পর্যন্ত যাবা ভাই। এবার তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, কত করে কমছে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা থেকে, এক এক করে না। তাহলে তোমার টার্গেট হচ্ছে এক এক কমায়া পিছনের দিকে যাবা। এবার ভাইয়া কথা শুনি, ভাইয়া ভাইয়া তোমার ভাইয়া কথা শুনি প্লিজ। তোমার মনে করো এই সংখ্যাটা 8 ফ্যাক্টোরিয়াল দরকার নাই, তোমার দরকার 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে তুমি চাইলেই কি 8 ফ্যাক্টোরিয়াল সমান সমান 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবা ভাই? না। তাহলে এটাকে লেখার নিয়ম কি বলতো, 8 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এই যে 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইলাম, 8 লিখলাম। তুমি বলো তো ভাইয়া, এখানে দেখো তো আবার 1 থেকে 7 পর্যন্ত গুণ, তাহলে এটাকে চাইলে তুমি কত ফ্যাক্টোরিয়াল লিখতে পারো? 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না ভাই? তাহলে তোমার যেটা দরকার তুমি পেয়ে গেছো। এখন মনে করো ভাইয়া তোমার 7 ফ্যাক্টোরিয়াল না, তোমার দরকার 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো তো ভাই, এটাকে আমরা লিখতে পারি 8, এই যে তারপরে 7, এইখানে আবার খেয়াল করো তো ভাইয়া 1 থেকে কত পর্যন্ত গুণ, 6, তার মানে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি বুঝলা ভাইয়া, তুমি যত পর্যন্ত ভাঙানো দরকার, তোমার যত ফ্যাক্টোরিয়াল দরকার, তুমি খালি এক এক করে কমায় ওইটা পর্যন্ত যাবা, ওইটা আসলেই ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। যেমন ভাইয়া বলি, এখানে তোমার কাজ হচ্ছে জোড়া মিলানো ভাইয়া। বলতো এইটার কাছাকাছি কে আছে, এন ফ্যাক্টোরিয়ালের কাছাকাছি কে আছে, এন মাইনাস 1। তাহলে ভাইয়ার মতো একটু দাগ দিয়ে রাখো, এই দুটো হচ্ছে একটা জোড়া, তাহলে দেখবা পরীক্ষা সহজে মিলাই ফেলতে পারবা। বলতে এন মাইনাস 3 এর কাছাকাছি কে আছে, এন মাইনাস 4। এবার তুমি ভাইয়েরা বলো তো, প্রথম জোড়ার মধ্যে বড়কে, সবসময় বড়টাকে ভাঙাইতে হয়। প্রথম জোড়ার মধ্যে বড়কে ভাইয়া এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে ভাঙাবো, কত পর্যন্ত ভাঙাবো, এন মাইনাস 1। নিচের জোড়ার মধ্যে বড়কে এন মাইনাস 3, তাহলে ভাঙাবা কারে। এখন ভাইয়া ভাঙানোর নিয়মটা এখানে বুঝাইছি, তুমি ভাঙাইতে হলে এক এক করে সামনে আগাইতে হয়, কমাইতে হয়। তাহলে দেখো তো ভাইয়া, আমি যদি এটাকে লিখি 4 ইন্টু বলতে এন ফ্যাক্টোরিয়াল, এই যে এদিকে দেখো 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে যেটা আছে ওইটা 8 ইন্টু হচ্ছে তার চেয়ে এক কম, তাহলে এন ফ্যাক্টোরিয়ালকে যদি ভাঙাই তাহলে আসবে এন তার চেয়ে এক কম, তাহলে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বলতো তোমার যেটা দরকার এন মাইনাস 1 পাইছো, পাওয়ার সাথে সাথে তুমি ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। ভাইয়া আবারও বলি, জটিল করার কোনো কিছু নাই, পেঁচানোর কিছু নাই। তুমি বড়টাকে ভাঙাবা, কতক্ষণ ভাঙাবা, যতক্ষণ না আরেকটা আসবে, যখনই দেখবে ওইটা চলে আসছে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা, এক এক করে কমাবা। তাহলে বলতো এন মাইনাস 3 আছে, তাহলে এন মাইনাস 3 লিখলাম, তারপরেরটা আসবে এন মাইনাস 4, মানে এক করে কমবে। বলতো এন মাইনাস 4 চলে আসছে, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। তাহলে ওইখানে আছে 5 ইন্টু হচ্ছে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এন মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাইয়া কাটাকাটি যদি করো, এই পাশের এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালের সাথে এই পাশের এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটা, আর এই পাশের এন মাইনাস 4 এর সাথে এই পাশের এন মাইনাস 4 কাটা,
তাহলে উপরে থাকবে আমাদের 4n, নিচে থাকবে n-3, আর এখানে থাকবে 5। তাহলে আর গুণ করো ভাই। 4n ইকুয়াল হচ্ছে 5n মাইনাস 3 5 15। তাহলে সুতরাং n ইকুয়াল হচ্ছে 15। তো ভাইয়া যারা 9 10 এর ফ্যাক্টোরিয়ালের হিসাব ভুলে গেছো, বাসায় যেয়ে আরেকবার ঠান্ডা মাথায় এগুলা দেখবা, দেখলেই পারবা, অঙ্ক কঠিন না। আসো 2 এর 2 নাম্বার অঙ্কটা দেখো। আরেকটা অঙ্ক করি ভাইয়া, তাহলে তোমাদের ভাঙানোটা বুঝতে সুবিধা হবে। তাহলে মাথায় রাখবা, ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইতে হলে ভাই আরেকবার বলি, ফ্যাক্টোরিয়ালকে ভাঙাইতে হলে এক এক করে কমাবা খালি। আর তোমার যেটা দরকার ওইটা যে লাইনে আসবে ওইখানে কি দিয়ে দিবা, একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। আসো 2 এর 2 লেখো। দেওয়া আছে দেওয়া আছে 2 এর 1 বাছাই করবা। দেওয়া আছে np4 সমান সমান 14.n-2p3। আচ্ছা আরেকটা অঙ্কের ক্যালকুলেশন ভাইয়া বুঝাই। তো এইটা দিয়ে তোমাকে আবারও সেম কোশ্চেন ভাইয়া, n এর মান জিজ্ঞেস করছে। তাহলে আমরা ভাঙাও ভাইয়া। np4 কে আমরা যদি ভাঙাই, এটা আসবে n ফ্যাক্টোরিয়াল n-4 তার ফ্যাক্টোরিয়াল সমান সমান 14 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-2 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। সাজায় নি, n ফ্যাক্টোরিয়াল n-4 তার ফ্যাক্টোরিয়াল 14 ইন্টু n-2 তার ফ্যাক্টোরিয়াল n-5 তার ফ্যাক্টোরিয়াল। এদিকে আবার খেয়াল করি, এই অঙ্কগুলো ভাইয়া যেভাবে স্টুডেন্ট লাইফে শিখছি, ভাইয়া সবসময় জোড়ায় মিলাইতাম। বলতো জোড়া বলতে কার কাছাকাছি কে আছে, সবচেয়ে কাছাকাছি বলতে n ফ্যাক্টোরিয়ালের সবচেয়ে কাছাকাছি n-4 n-5 না n-2, n-2। তাহলে এরা দুইজন একটা জোড়া। তাহলে আমরা জোড়া ঠিক করতে পারলে দেখবা যে সহজে ভাঙাইতে পারবা। বলতে n-5 এর ঠিক কাছে কে আছে। এবার এরপরে ভাইয়া বলছি জোড়ার মধ্যে বড়টা ভাঙবে। তাহলে বলতে এই পাশে এই প্রথম জোড়ায় কারে ভাঙাবা, কতক্ষণ ভাঙাবা, n-2 যতক্ষণ না আসবে। তাহলে ভাইয়া কেউ একজন বলো তো ভাই কত আসবে, বলো। n ইন্টু n-1 n-2 ফ্যাক্টোরিয়াল চলে আসছে, ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। নিচেরটাকে ভাঙাবা n-4 n-5 ফ্যাক্টোরিয়াল, মানে এক এক করে খালি কমবে। এই যে এই দুইটার মধ্যে এটা বড়। তাহলে আসো 14 n-2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-5 ফ্যাক্টোরিয়াল। তাহলে কাটাকাটি খেলো ভাইয়া আগের মতো, n-2 আর n-2 কাটা, n-5 আর n-5 কাটা। তাহলে উপরে থাকে n ইন্টু n-1 n-4 সমান সমান হচ্ছে 14। তাহলে আর গুণ করো, তাহলে আসবে n স্কোয়ার মাইনাস n সমান সমান 14n মাইনাস 56। তাহলে সাইড চেঞ্জ করো ভাইয়া, n স্কোয়ার মাইনাস 15n প্লাস 56 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে মিডল টার্ম করো, n স্কোয়ার মাইনাস 8n মাইনাস 7n প্লাস 56 ইকুয়াল হচ্ছে 0। তাহলে n কমন নাও, n-8 মাইনাস 7 কমন নিলে n-8 ইকুয়াল হচ্ছে 0, বা n-8 ইন্টু হচ্ছে n-7 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হচ্ছে হয় n-8 ইকুয়াল 0 বা n ইকুয়াল 8, অথবা n-7 ইকুয়াল 0 বা n ইকুয়াল 7। এবার একটা কথা শুনি ভাইয়া, মাথায় রাখবা, n এর মান এরকম দুইটা আসতে পারে, কিন্তু n এর মান কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। কারণ এখানে যে nটা, এটা কোনো একটা বর্ণের সংখ্যা বোঝায়, কিংবা কোনো একটা বস্তুর সংখ্যা বোঝায়, কিংবা কোনো একটা স্থান সংখ্যা বোঝায়। বলতো ভাইয়া অর্ধেকটা a আছে, এটা কি হবে, a অর্ধেক আছে, i অর্ধেক আছে, এগুলা তো হবে না। তার মানে এই সংখ্যাটা অলওয়েজ কেমন হবে বলতো ভাইয়া, ধনাত্মক পূর্ণ সংখ্যা। কখনো যদি দুইটা মানের মধ্যে একটা নেগেটিভ চলে আসে, কিংবা ভগ্নাংশ চলে আসে, কিংবা দশমিক চলে আসে, ওইটা বাদ চলে যাবে। এখানে একটু লিখে রাখো নোট, n সর্বদা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে।
সংখ্যা হবে। বুঝছি ভাইয়া, কারণ এটা কোন একটা বস্তু, কোন একটা নাম্বার, কোন একটা সংখ্যার বোঝায়, তাই এটা হচ্ছে কখনো নেগেটিভ বা ভগ্নাংশ হবে না। তো এই অঙ্কগুলো ভাইয়া একটু বাসায় প্র্যাকটিস করলে পরীক্ষা বানায় দিলেও পারবা, খালি যদি তুমি ফ্যাক্টোরিয়ালের হিসাবটা মাথায় ঢুকে যায়। এবার আসো আমরা আমাদের নর্মাল অঙ্কগুলাতে আসি। তো এখানে ভাইয়া 3, 4, 5 এই ম্যাথগুলা সংখ্যা নিয়ে, এগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো। আমরা হচ্ছে যেই টাইপের ম্যাথগুলা করছি ওইগুলো আছে হচ্ছে 6 থেকে, আমরা 6 আসো 6 এর 1, এগুলো ছোট ছোট অঙ্ক, দেখো বেশিক্ষণ লাগবে না। মানে যে কোনো একটা শব্দ দিয়ে দিবা, অঙ্ক তো একই থাকবে, শব্দটা চেঞ্জ করে দিতে পারে না। হ্যাঁ সব সময় থাকে তো এই অধ্যায় থেকে প্রশ্ন। হ্যাঁ ওয়ার্ড তো বানায় দিতে পারে, তারপরও কমন কোশ্চেন এই দেয়, বানায় দেয় না। ভাই লেখো ক্রিটিক্যাল। আচ্ছা আচ্ছা, কথা না ভাইয়া, আচ্ছা ক্রিটিক্যাল। এখন আসো ভাইয়া, আমাদেরকে কথা না কথা খেয়াল করো, বলা হচ্ছে শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলা বিন্যাস পাওয়া যায়। ভাই আর কোনো শর্ত দেয় নাই, মানে সবগুলা নিয়ে নিতে বলছে। তাহলে বলতো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কি আসবে না? তাহলে দেখো মোট বর্ণ, মোট বর্ণ কয়টা আছে? 8টা। ভাই খুশি হওয়া যাবে না, রিপিট আছে কিনা চেক করতে হবে সবসময়। রিপিট আছে সি 2টা, তারপর আই কয়টা? 2টা। আর আছে ভাই? তাহলে শেষ। তাহলে রিপিট আছে কিনা এটা গুনতে হবে, কারণ এটা মাথায় না নিলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে লেখা হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে, সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস। বলতো সবগুলা মানে 8টাই নিবা, যখন সবগুলা নিবা আসবে তত ফ্যাক্টোরিয়াল। এটা এখানে শেষ হয়ে যেত যদি রিপিট গুলা না থাকতো। বুঝছি ভাই? এখন রিপিট যেহেতু আছে, ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, কত আসে? 10,080। তাহলে মোট বিন্যাস হচ্ছে 10,080টি বিন্যাস করা যাবে, মানে 10,080টা শব্দ বানানো যাবে। অর্থবোধক শব্দ তুমি এটাকে খুঁজবা কেমনে? সংখ্যা হবে। বর্ণ তুমি 10,000টা শব্দ, তুমি শব্দ জানো না কিনা? 6-2 এটা বাছাই করবা, জায়গা রেখা দাও। যারা নোট খাতা উঠাচ্ছ, মার্কেট বলা হচ্ছে সবগুলো অক্ষর নিয়ে কতভাবে সাজানো যাবে। সেম কোশ্চেন, এটা আর করলাম না, আমরা ট্রাইঅ্যাঙ্গেল এটা করি। দেখো 6-3, 6-2 করবা বাসায়। আচ্ছা লেখো 6-2 বাসায় করবা, এই সেম এটা সাইজের অঙ্ক ভাইয়া। যারা নোট খাতায় করতেছো জায়গা রেখা দাও। আর ভাইয়া 6-3, 6-3 এটা বলছে তোমাকে ট্রাইঅ্যাঙ্গেল। তাহলে লেখা হচ্ছে TRIANGLE, ট্রাইঅ্যাঙ্গেল। ওরা সবাই বড় হাতের দিছে, ওরা যেমনি দিছে আমরা অমনি। না ওটা কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। ওই যে একটু আগে বুঝাইলাম না, কেউ বুক বানান এটা লিখলো, আর কেউ BOOK লিখলো, ভুল হয়ে গেছে নাকি? ও আচ্ছা, এটা আগে আসবে না, আর এটা পরে যাবে, ঠিক আছে? আচ্ছা এদিকে আসি, দেখো কি বলছে। এটা যারা বুঝছো ভাই, ডটার যারা বুঝছো মিলাই ফেলো, এটা পারবা। দেখো কি বলছে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, সেম ডটারের মতো অঙ্ক, স্বরবর্ণকে পাশাপাশি না রেখে। আসো গণি ভাই, রিকোয়েস্ট যারা বুঝছো নিজেরা করো। 1 2 3 4 5 6 7 8, লেখো মোট বর্ণ 8টি সমান সমান 8টি। এরপরে লিখবা স্বরবর্ণ, যখনই কোশ্চেনে স্বরবর্ণ থাকবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লিখে ফেলবা। I A আর কই ই, 3টি ব্র্যাকেটে লিখে দিলাম I A E। আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ 5টি, TRNGL। আসো ভাইয়া তাড়াহুড়া না, আজকের ক্লাসের শুরুতে এটা বুঝাইছি ডটার দিয়ে। বলতো তোমাকে যখন বলবে পাশাপাশি না রেখে,
তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে মোট কতভাবে সাজানো যায়। তাহলে লেখা হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে সাজানো বলছে না, শব্দ গঠন দেখো তো কি বলছে, সাজানো। তাহলে লেখো সবগুলো বর্ণ নিয়ে সাজানো যাবে, সাজানো যাবে সমান সমান। ও ভাই আরেকটা খেয়াল রাখবা, রিপিট আছে কিনা সব সময় এটা মাথায় রাখবা, আছে নাই। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল কত আসে ভাই, 40,320। তাহলে সবগুলা বর্ণ নিয়ে এতভাবে সাজানো যাবে। রিয়াদ বলো তো পরের স্টেপটা কি? এক শব্দ ধরে। দেখো এই যে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলেই দেখবা যে সব অঙ্ক একই টাইপের। তাহলে লেখা হচ্ছে এখন স্বরবর্ণ তিনটিকে একটি বর্ণ বিবেচনা করলে মোট বর্ণ। না পিদ্দি বলো তো ভাই এখানে, বলতে পারো, বলতো এখানে কত আসবে? এই যে ওই যে স্বরবর্ণ তিনটাকে তুমি একটা বিবেচনা করছো, 8 মাইনাস +1 মানে 6টি। তাহলে এবার এই 6টাকে সাজাবো। তাহলে লেখা হচ্ছে এখন স্বরবর্ণ তিনটিকে একত্রে রেখে রেখে সাজানো যাবে, সাজানো যাবে সমান সমান। ভাইয়া রিকোয়েস্ট আরেকবার বোঝাচ্ছি, তোমার কাছে এখন বর্ণ আছে কয়টা? 6টা। তাহলে 6টাকে সাজানো যাবে কয় ভাবে? 6 ফ্যাক্টোরিয়াল। অনেকে ভাইয়া আবার বলতেছি, অনেকে এখানে রাখা দেয়। মাথায় রাখতে হবে স্বরবর্ণগুলাকেও সাজাইতে হবে। তাহলে স্বরবর্ণ কয়টা আছে? 3টা। তাহলে ইনটু আসবে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আসে কত ভাইয়া দেখো তো, 4320। তার মানে ভাইয়া এতগুলার মাঝে স্বরবর্ণগুলা একত্রে আছে। তাহলে একত্রে নাই কয়টা বলছে আমাদেরকে? তাহলে লেখা হচ্ছে সুতরাং স্বরবর্ণগুলোকে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে সাজানো যাবে, সাজানো যাবে সমান সমান 40,320 বিয়োগ হচ্ছে 4,320, তাহলে 36,000। এতভাবে তুমি সাজাইতে পারবা। অর্থাৎ ভাই ওই যে বললাম মেইন অঙ্ক ডটার ওইটাই আসে, সেম টু সেম আরেকটা অঙ্ক দিয়ে দিছে ট্রায়াঙ্গেল দিয়ে, বুঝবে? এই যে পাশাপাশি না রেখে যে তুমি এমন করো কেন ভাই, একটা অঙ্ক উঠাচ্ছ না? অঙ্ক দেখে কি না, অঙ্ক দেখে কি পারবা? তোমার মতো বহুত কুতুব দেখছি এই 10 বছরে, এই স্রোতের লগে ভাইসা গেছে সব। এ সবাই পারে, সব দেখলেই পারে। উঠায়ও না, দরকার নাই। পড়াশোনা সবার জন্য না। যদি সবাই পড়াশোনা করে কামলা দিবে কে? গায়ে লাগাইলে লাগাও, না লাগাইলে লাগাইও না। আসো, কারণ এটা হচ্ছে বাস্তব কথা। যদি সবাই পড়াশোনা করে তাহলে কামলা দিবে কে তোমার বাসায়? আসো 7-এর 1 নাম্বার, 7-এর 1 এখানে বলছে সেকেন্ড। তাহলে SEC ভাইয়া সব বানান তারা যেমনে দেখবে ওইটা দেখে লিখবা। যেমন ভাইয়া তুমি দেখবা ঢাকা, তা আমরা তো ঢাকা বানান এমনি পড়ছি DHAK, এই অধ্যায় লেখে DACCA, কারণ ঢাকা বানান আগে এটাই ছিল, পরে কারেকশন করে এটা লিখছে। আমরা লিখবো কলকাতা, তাই না? ওরা লেখে কালকুত্তা, ঠিক আছে? এই যে কুত্তা লেখে তো, তা আগে বানান তা আগে এটাই ছিল কালকুত্তা, ঠিক আছে? তো কুত্তা শুনতে ভালো লাগে না, তো পরে বানায় দিছে কলকাতা, বুঝছি? তো যাই হোক, তো ওই জন্য ভাইয়া বলছি তুমি যে যা বানান জানো ওই অনুসারে লিখে ফেললেও না, ওরা কি লিখছে ওটা দেখবা, দেখে লিখবা। তাহলে লেখো মোট বর্ণ, মোট বর্ণ
1 2 3 4 5 6, তাহলে মোট বর্ণ আছে 6টি। স্বরবর্ণ লেখো ভাইয়া, স্বরবর্ণ। ই ও, আর আছে ভাই দুটি, ই ও। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কয়টা আছে ভাইয়া? তাহলে 4টা, 4টি, এ সি এন ডি। আসো ভাইয়া, এই অঙ্কটা একটু বুঝতে হবে। এই অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক ভাইয়া, বুঝতে হবে। সবাই একটু খেয়াল করি, শর্তটা কি দিচ্ছে। তারা শর্ত দিছে একটা স্বরবর্ণ নিবা আর 2টা ব্যঞ্জন বর্ণ নিবা। তাহলে টোটাল কয়টা বর্ণ নিতে হবে? 3টা। শর্ত হচ্ছে একটা স্বরবর্ণ নিবা, 2টা ব্যঞ্জন বর্ণ নিবা। তাহলে ঘর করো, 3টার একটা ঘর করো। আচ্ছা করলাম, 3টার একটা ঘর। আমাদের টার্গেট আমরা একটা স্বরবর্ণ নিব আর ব্যঞ্জন বর্ণ কয়টা নিব ভাই? 2টা। তাহলে টোটাল কয়টা বর্ণ নিতে হবে? 3টা। আরো শর্ত দিয়ে দিছে, যে একটা স্বরবর্ণ নিবা সেটা সবসময় মাঝখানে থাকবে। যে একটা স্বরবর্ণ নিব সে সবসময় মাঝখানে থাকবে। তাহলে আমাদের ই আর ও, এই দুজন থেকে যে কোনো একজন কোথায় আসবে ভাইয়া? মাঝখানে। বলতে এটা আজকের ক্লাসে শুরুর ম্যাথটার কাছাকাছি, কিন্তু এটার ওইটার মধ্যে একটু চেঞ্জ আছে ভাইয়া, করেই করলে দেখবা। তাহলে দুটি স্বরবর্ণকে মাঝের স্থানে বসানো যাবে সমান সমান হচ্ছে 2p1 সমান হচ্ছে 2 ভাবে। আসো ভাইয়ার এবার একটু বুঝাই, নাইলে এই ছোট ছোট বিষয়গুলো না বুঝলে এই বাংলা কথার মার পেছে কিন্তু। কারণ এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ খালি বাংলা লেখা, তাই না ভাই? মেইন লেখা কিন্তু অল্প, 1 2 লাইন লেখা। এই বাংলা কথার মার পেছে অঙ্ক ভুল করে ফেলবা। এদিকে খেয়াল করো ভাই, এখান দিয়ে বুঝাচ্ছি। বলতো ভাইয়া আমার এখানে তো ই আর ও আছে, বলতে এই দুইজন থেকে যে 2p1 লেখা মানে দুইজন থেকে কয়জন বসছে? যে কোনো একজন। আমি ধরে নিলাম ই বসছে। আর তোমার কাছে তো শব্দটা ছিল এটা, এস সি এন ডি ই ও। ভাইয়া বলো তো ভাইয়া, এই দুইজন থেকে একজন বসছে, আমি ধরে নিলাম এটা বসছে। তোমার কাছে ভাইয়ার প্রশ্ন যে আজকের ক্লাসে ভাইয়ার নাম দিয়ে যে অঙ্কটা করেছে ওইটার মতো তোমার কাছে এখন আর বর্ণ আছে কয়টা? এখানে 4টা আর এখানে একটা, কয়টা? 5টা। ঘর আছে কয়টা? এখন মনে করো এই 5টার থেকে যে কোনো 2টা নিলা তুমি। ভাইয়া খেয়াল করো, এখান থেকে ভাইয়া ডি নিলাম আর এখান থেকে ও নিলাম। তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, তাদের শর্ত ফুলফিল হয়েছে কি হয় নাই? হয় নাই। স্বরবর্ণ কয়টা চলে আসছে? তাহলে বলো তো স্বরবর্ণ কি এখানে বসতে পারবে কি পারবে না? না। তাহলে এই 2টা ঘরে অবশ্যই কাকে বসতে হবে? ব্যঞ্জন বর্ণকে বসতে হবে। তাহলে তোমাকে এই বর্ণটা এখন আর কাউন্টে নেওয়া যাবে না। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 4টা। ঘর আছে কয়টা? 2টা। বুঝছি ভাইয়া। ভাইয়ার নামের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে ডিফারেন্স এটা। ভাইয়ার নামে কিন্তু স্পেসিফিক বলি নাই যে বাকি শব্দগুলা কি স্বরবর্ণ হবে না ব্যঞ্জন বর্ণ হবে, কিচ্ছু বলি নাই। জাস্ট বলছি 3টা বর্ণ নিয়ে বানাও, তাই বাকি সবগুলারে বসায় দিছি। কিন্তু এখানে তো তোমাকে কন্ডিশন দিয়ে দিছে যে এই 2টা ঘরে কেবলমাত্র কারা বসতে পারবে ভাইয়া? ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখো তো ভাইয়া ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 4টা। তাহলে লেখা হচ্ছে অবশিষ্ট দুটি স্থানে 2টি ব্যঞ্জন বর্ণ সাজানো যাবে বা বসানো যাবে সমান সমান 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 2 ভাবে। ভুল লিখছি তো, তাই না? অবশিষ্ট কয়টা বর্ণ? সরি ভুল লিখছি, 4টি ব্যঞ্জন বর্ণ, তাই না ভাইয়া? তাহলে 4p2 কত আসে ভাইয়া? 4p2 মানে হচ্ছে 12 ভাবে। তাহলে লেখা হচ্ছে সুতরাং মোট শব্দ গঠন সমান সমান 2 × 12 24টি। দেখো আমাদের ছোট আর 2টা ম্যাথ আছে, করে আমরা আজকে শেষ করব। না এগুলো 4 মার্কের কোশ্চেন, সব 4 মার্কের কোশ্চেন এগুলো। হ্যাঁ এগুলো হিসেবে পেঁচায় ফেলবা। হ্যাঁ সম্ভাবনাও আছে সেকেন্ড পেপারে। হ্যাঁ এই কথা শুনি, সম্ভাবনাও কিন্তু আছে সেকেন্ড পেপারে, বুঝছো? অধ্যায় 10 না 10-এ 2টা অধ্যায়, 10.1 10.2। 10.1 হচ্ছে সম্ভবত পরিসংখ্যান আর 10.2 সম্ভাবনা সেকেন্ড পেপারে। আসো হ্যাঁ ওইগুলো আছে তো, পরিসংখ্যান
সেকেন্ড পেপারে আচ্ছা শেষ করি ভাইয়া। মিলেনিয়াম লেখো 7-2। ওটা এমনি শব্দটা ধরানোর জন্য, আর কোনো কিছু না। মিলেনিয়াম। এবার ভাই আসো কি বলছে, শব্দটি সবগুলো নিয়ে কতভাবে সাজানো যায়, এদের মধ্যে কতগুলাতে প্রথমে ও শেষে এম থাকবে। বলতে এই টাইপের একটা অঙ্ক অলরেডি ক্যালকুলাসে করছি তাই না, প্রথমে ও শেষে ইউ থাকবে। তা আসো আমরা এখানে দুইটা অঙ্ক ছোট ম্যাথ, 1 2 3 4 5 6 7 8 9 10। মোট বর্ণ লেখো ভাইয়া, কথা না খালি লেখো। মোট বর্ণ 10টি। এবার কাজ হচ্ছে রিপিট গোনা। এম আছে কয়টা? 2টা। একটু হিসাব রাখো ভাইয়া, ভুল হলে ঝামেলা। আই আছে 2টা, এল আছে 2টা, এন আছে 2টি, তাই না? আর আছে না। তাহলে প্রথম অঙ্কটা একদম সিম্পল ভাইয়া, বলছে সবগুলা বর্ণ নিয়ে সাজাও। সাজাও না শব্দ গঠন, দেখো তবে শব্দ গঠন হলে শব্দ গঠন লিখবা, সাজানো লিখতে সাজানো। কি লিখছে? সাজানো। তাহলে লেখা হচ্ছে সবগুলো বর্ণকে সাজানো যাবে। সাজানো যাবে। রিয়াদ বলো তো ভাই, ওরে বলতে দাও। উপরে কত লিখবো? তারপরে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। একটু দেখো তো কত আসে, কত আসে দেখো দেখো। 22,000 কই 2 লাখ কই? দুই লাখ 26,800। তোমার 1-2 নামাই দাও। আসো এই শেষ করি, রাত হয়ে গেছে, এইদিকে খেয়াল করো। দ্বিতীয় অংশ ভাইয়া, দ্বিতীয় অংশের জন্য এখানে 10টার একটা ঘর করো। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাইয়া প্লিজ এদিকে। অর্থাৎ ভাই তুমি যখন কিছু অঙ্ক করে ফেলবা তখন বাকি অঙ্ক দেখবা রিপিট খালি, যেমন এই অঙ্কটাই রিপিট হয়েছে ক্যালকুলাসের মতো। প্রথম ও শেষে ইউ রাখতে বলছে, এখানে বলছে প্রথম ও শেষে এম রাখতে। তাহলে এই যে এম দুইটা এখান থেকে এখন বাদ চলে যাবে, কারণ এদেরকে আমরা বসায় দিচ্ছি। তাহলে এখানে একটা এম দিয়ে দিলাম আর এখানে একটা এম দিয়ে দিলাম। বলতে আর ঘর কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে লেখা হচ্ছে বর্ণ তো 8টা থাকবে না ভাই, কারণ দুইটা এম তো বসে গেছে। তাহলে লেখা হচ্ছে এম দুটিকে প্রথমে বসিয়ে অবশিষ্ট 8টি স্থানে 8টি বর্ণ সাজানো যাবে। 8 ফ্যাক্টোরিয়াল। ভাই রিপিট। এখন আই এর জন্য আসবে 2 ফ্যাক্টোরিয়াল, এল এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এন এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এখন তোমরা পরীক্ষায় যে কাজটা করবা, আবেগে আবার এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবা। বলতে এম এর জন্য কি 2 ফ্যাক্টোরিয়াল আসবে? এম টা তো আগেই বসাই দিছে, এম তো হিসাবের থেকে আগেই বাদ, খেলার বাইরে সে। কত আসে? না আরো বেশি? 5040। না আমাদের আজকে লাস্ট ভাই, আর আরেকটু 11-2 ভাইয়া। আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই যে ডটার একটা ছিল আজকে, আর লাস্ট আজকে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে ম্যাথমেটিক্স। আমাদের ঘুরে ফিরে এই ম্যাথগুলাই আসে, ম্যাথমেটিক্স। তাইলে লেখা হচ্ছে কত নাম্বার ম্যাথমেটিক্স? 11-2। ওগুলা বাসায় করবা। 11-2 কথা না ভাই, লেখো ম্যাথমেটিক্স।
দেখো অনেক বড় শব্দ, ম্যাথমেটিক্স 11টা। তাহলে লেখো মোট বর্ণ, মোট বর্ণ 11টি। এদিকে শেষ করি ভাই। এখন রিপিট গণ ভাইয়া, এক তাড়াহুড়া করো না ভাইয়া, তাড়াহুড়া করলে ভুল হবে। এম আছে 2টা, তারপরে এ আছে 2টা, টি আছে 2টা, আর আছে ভাই দেখো তো, আর নাই মনে হয়, হয়েছে আর নাই মনে হয়, ঠিক আছে না? আচ্ছা, তাইলে লেখা হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে, সবগুলো সাজানো না শব্দ বলতে দেখো তো, আচ্ছা সবগুলো বর্ণ নিয়ে সাজানো যাবে সমান সমান 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। অনেক বড় একটা মান আসবে দেখো, তাহলে এটা আসছে 4989600। এদিকে খেয়াল করো, লাস্ট দ্বিতীয় অংশ। এখন দ্বিতীয় অংশে বলছে কতগুলাতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে তুমি এখানে একটু স্বরবর্ণ গণো, স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টা রে ভাই? দেখো এ, ই, এ, আই 4টা। হ্যাঁ এটাও খেয়াল রাখতে হবে 4টি, আর ব্র্যাকেটে লিখে দাও এ 2টি, এটা মাথায় রাখতে হবে। স্বরবর্ণ আছে 4টে, এর মধ্যে এ আছে 2টা, রিপিট আছে। আর ব্যঞ্জন বর্ণ খেয়াল করো, ব্যঞ্জন বর্ণ না লিখলে হয়, বাদ দাও, লেখো। এখন স্বরবর্ণ 4টিকে একত্রে একটি বর্ণ বিবেচনা করে মোট বর্ণ বলতে 11 থেকে বিয়োগ যাবে 4, তাই না ভাই? যোগ আসবে 1, মানে হচ্ছে 8টি। তাহলে লেখা হচ্ছে এখন স্বরবর্ণ, রিয়াদ এদিকে লাস্ট অঙ্ক আরেকবার বলে শেষ করো। স্বরবর্ণগুলোকে করে বলতে দাও ভাই, একত্রে রেখে সাজানো যাবে। না রিয়াদ ভাই হেল্প করো একটু, তোমার কাছে এখন বর্ণ আছে 8টা, তাহলে কত ভাবে হবে? 8 ফ্যাক্টোরিয়াল। খেয়াল রাখো ভাইয়া, বলতে এই 8টার মধ্যে তুমি তো স্বরবর্ণগুলা বাদ দিয়ে দিলে, এটা বাদ, বলতো রিপিট আছে কে কে? এম আর টি, তাহলে এর নিচে আসবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। বলতে এটা তো সাজাইছো সবগুলাকে, বলতে ইন্টু দিয়ে কি আসবে? স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে সাজবে। তাহলে স্বরবর্ণ কয়টা আছে? 4টা, 4টা সাজবে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে, কিন্তু এ আছে আবার কয়টা? 2টা, ভাগ যাবে হচ্ছে একটা 2 ফ্যাক্টোরিয়াল। এই যে 4টাকে সাজাইছি 4 ফ্যাক্টোরিয়াল, এর ভেতরে আবার রিপিট আছে কয়টা? 2টা, তাহলে যেটা রিপিট থাকে ওইটা দ্বারা ভাগ। হ্যাঁ বুঝি না, ওরা বলো কোন লাইন? আচ্ছা এদিকে বলো তো ভাই, এখন তোমার কাছে বর্ণ আছে কয়টা? ওই 4 রে ভাই, 8টা। তাহলে 8টাকে কয় ভাবে সাজানো যাবে? 8 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে বলো তো স্বরবর্ণকে তো তুমি আলাদাই করে রাখছো, তার মানে এই 8টার মধ্যে স্বরবর্ণ নাই। তাহলে এদেরকে সাজাইছি 8 ফ্যাক্টোরিয়াল। এখন এম কয়টা আছে? তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল, আর টি কয়টা আছে? 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছি? এবার এদিকে খেয়াল করো, তোমাকে তো এখন প্যাকেটের ভিতরে স্বরবর্ণগুলোকে সাজাইতে হবে। তাহলে 4টাকে সাজানো গেছে কয় ভাবে? 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এর ভেতরে আবার এই আছে কয়টা? তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আসছে 120960। তো ঠিক আছে ভাই, বাসায় যায় ভালো করে অঙ্কগুলা প্র্যাকটিস করো, তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আরেকটু কঠিন অঙ্ক আসবে। তো আজকে ক্লাস একটুকুই, অফ করে দাও।